তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। এই বাড়াবাড়িটা আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। এই কি, আপনি দরজা বন্ধ করে দিলেন কেন? সরে যান, আমি চলে যাব। সেদিনও কিন্তু এইভাবেই কমন রুমে আমাকে বিপদে ফেলেছিলেন। আমি কিন্তু... আর কোনো কিন্তু নয়, সেদিন যে ভুল করেছিলাম আজ আর সেই ভুল করব না। আজ আমি সত্যি সত্যি তোমার সাথে এই অফিসে বাসর করব। এসব কি নোংরামি হচ্ছে? ছাড়ুন, এখনই ছেড়ে দিন আমাকে। আমি কিন্তু এবার... স্যার, আসতে পারি? হ্যাঁ মামুন, আসো। আজ আমি খুব খুশি হয়েছি, তাই আজ রাতে তুমি আমাদের বাড়িতে যাবে, সবাই একসাথে ডিনার করব। স্যার, আমি তো শুধু আমার কাজটাই করেছি, আপনি এভাবে বলবেন না। আমার অফিসে যাদের নিয়োগ দিই তারা অবশ্যই খুব স্মার্ট আর ব্রিলিয়ান্ট, কিন্তু তুমি তো এক্সট্রা ব্রিলিয়ান্ট। তোমার প্রতিটি কাজ আমাকে মুগ্ধ করে। আমি খুশি হয়েই তোমাকে একটা দাওয়াত দিলাম, আর তুমি সেটা মুখের উপর ইনডিরেক্টলি না করে দিলে। আমি আসলেই আজ যেতে চাচ্ছিলাম না, আগামীকাল যেতে চাচ্ছিলাম। কোনো কথা নয়, আজকে তোমার যদি কোনো কাজ থাকে সেটা না হয় কালকে করবে। আজ তুমি সন্ধ্যার পরে চলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যথাযথ সময় পৌঁছে যাব ইনশাল্লাহ। তোমার প্রেজেন্টেশনটা যেমন সুন্দর তেমনি ইনশাআল্লাহ বলাটাও চমৎকার। এখন যাও, আর হ্যাঁ, আজ 5টার আগেই তোমার ছুটি। এখন ডেস্কে বসে আমার কাজটা দ্রুত করার চেষ্টা করো। আমিও আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। বসের কথা শুনে আমি কাজগুলো সব শেষ করে 4:30টার দিকে বসের সাথে বেরিয়ে পড়ি। সন্ধ্যায় বসের বাসায় গেলে বস তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিলে আমি সালাম বিনিময় করে ভাবি বলে সম্বোধন করলে বসের স্ত্রী লাবণী ম্যাডাম বলেন, তুমি তাহলে মামুন? তোমার স্যার তো আজ কয়দিন তোমার গল্প করছে। জি ভাবি, আমি আল মামুন রাফি। দেখো, আমাদের বিয়ের বয়স 27 বছর। ছেলে মেয়ে হলে তোমার বয়সী সন্তান থাকতো, তাই তুমি আমাকে ভাবি নয়, আন্টি বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে আন্টি বলে ডাকবো। আসলে অনেকে আবার ভাবি না বললে মাইন্ড করে। মাইন্ড করে কি বয়সটা কেউ কমাতে পেরেছে আজ পর্যন্ত? আচ্ছা, এসব বাদ দাও। এখন চলো আমরা সবাই খেতে বসবো। আমি আর তোমার স্যার রাত 8টার আগেই খাওয়ার পর্ব শেষ করে নিই। খুব ভালো একটা অভ্যাস, আমিও তো নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নেই। তাহলে তো আর কথাই নেই, চলো। কি আর করার। আমি স্যার ও আন্টির সাথে কথা বলতে বলতে খাওয়ার পর্ব শেষ করার পরে স্যার আমাকে তার অফিসের এমডি বানাতে চাই। আমি সরাসরি না করে দেই। বস যদিও একটু মন খারাপ করেছিল, তবে খুশিও হয়েছিল। পরের দিন অফিস বন্ধ ছিল। শনিবারে অফিসে গিয়ে বসের রুমে যাওয়ার জন্য অনুমতি চাইতেই আমার খুব পরিচিত এক মেয়ের কণ্ঠে জবাব শুনে আমি হতবাক হয়ে যাই। তিনি তো আর কেউ নন, তিনি তো তিশা। তিশার বিষয়ে পরে বলছি, এখন কি হয় সেটা আগে দেখতে হবে। আমি যেই বললাম স্যার আসতে পারি, অমনি তিশা বলে, হ্যাঁ আসুন, বসুন, বলুন কি বলতে চান। না মানে স্যার আজ আসেননি। স্যার শুধু আজ নয়, আর তেমন অফিস করবেন না, মাঝে মধ্যে আসবেন। আগে থেকে তো কিছু বলেননি। মালিক কি করবে না করবে তা কি আগে স্টাফকে জানিয়ে করবে? ও হ্যাঁ, আজ থেকে আমি এই চেয়ারে বসছি, যার যা দরকার তা আমাকে বললেই হবে। আমি কি এখন আসতে পারি? কি জন্য এসেছেন সেটাই তো বললেন না। এখানে বসুন। আপনি কিছু না বললেও আমি আপনাকে কিছু বলতে চাই। 3 দিন পরে নতুন পার্টির সাথে মিটিং আছে, 2 দিনের প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আমার দ্বারা মনে হয় তা আর সম্ভব হবে না ম্যাডাম। সম্ভব নয় বললে তো আর হবে না। এই পার্টির কাজটা আমাদের পেতেই হবে। শুনেছি আপনি খুব ভালো প্রেজেন্টেশন করতে পারেন, যদিও আমার চাইতে আর কেউ বেশি জানতো না বিষয়টা। আমি কি ঠিক বলেছি? ঠিক বলের বিষয় আলাদা। আমি তো এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি, চাকরিটা আমি আজকেই ছেড়ে দিব। আমার প্রতি তোমার ক্ষোভ কি এখনো আগের মতোই আছে? দেখে তো মনে হচ্ছে আগের চেয়ে আরো বেড়ে গেছে। আমি এখনও যেহেতু চাকরিটা ছেড়ে দেইনি, তাই আপনি আমার বস, বসের মতো আচরণ করুন। তুমি বিশ্বাস করো, সেদিনের সেই ঘটনা আমি কিন্তু ইচ্ছে করে ঘটাইনি, কাকতালীয়ভাবে ঘটে যায়। তার দায় কিন্তু আমি এখনো বয়ে বেড়াচ্ছি। এসব কথা বাদ দিয়ে কাজের কথা কি বলছিলেন বলুন। আমি আমার ডেস্কে বসে কাজগুলো প্রস্তুত করব। ঠিক আছে, তুমি ডেস্কে গিয়ে বসে কাজগুলো আগে প্রস্তুত করো, পরে আমি ডেকে নিব তোমাকে। এই কথা শুনে আমি ডেস্কে এসে বসে বসকে কল দিয়ে জানতে চাই নতুন বসকে। জবাবে স্যার বলেন, তোমাকে বললাম আমার চেয়ারে বসে অফিসের দায়িত্বটা পালন করো, তুমি সরাসরি না করে দিলে। তাই তো আমি বাধ্য হয়ে আমার ভাগ্নিকে বসিয়ে দিলাম। আমার তো সন্তান বলতে ভাগ্নি তিশা। আমি আসলে চাকরিটা করতে চাই না বলেই দায়িত্বটা নেওয়া হয়নি। আমি আপনার কথা কখনো ভুলতে পারবো না স্যার। আমার মনে হচ্ছে চাকরিটা আজকেই ছেড়ে দেই। আমি তোমার কাছে জানতেও চাইবো না কেন তুমি চাকরিটা ছেড়ে দিবে। শুধু একটা অনুরোধ করব,
মাস্টার শেষ হতে আর 7 দিন বাকি আছে। তোমার যদি যেতেই হয় তাহলে 1 তারিখে চলে যেও। আমি তোমার মতো একজনকে হারানোর কষ্ট ভুলতে পারবো না। তোমারও তো স্বাধীনতা আছে। স্যার আমি আসলে আপনাকে মিস করতে পারবো না বলে চাকরিটা ছেড়ে দিতে চাই। আপনাকে ছাড়া আমি অফিসে কাজ করতে পারবো না। তিশা খুব সচেতন আর আমার মতোই পাগল মেয়ে, তোমার সমস্যা হবে না। আর তুমি যদি এখনও চাও তাহলে ওই চেয়ারে আমি তোমাকেই বসিয়ে দিব। আমি যদি ওই চেয়ারে বসতে চাইতাম তাহলে আমি প্রথমে রাজি হয়ে যেতাম। আমি তখন তো রাজি হইনি। আপনাকে ছাড়া অফিসে কাজে মনোযোগী হতে পারবো না বলে। তবে আপনি যখন এই 1 সপ্তাহের জন্য অনুরোধ করেছেন তখন আসবো। ঠিক আছে, আমি 1 সপ্তাহ পরে না হয় তোমার সাথে এইসব বিষয়ে কথা বলবো। কি আর করার, স্যারের অনুরোধে এই 7 দিন তিশার মতো বদমেজাজি মেয়েকে বস মেনে কাজ করতে হবে। এর চেয়ে মনে হচ্ছে মারা গেলেই ভালো হতো। 5 বছর আগে ঘটে যাওয়া ঘটনা আমি আজও ভুলতে পারছি না। তিশার আমার জন্য পাগল ছিল। আমি ওকে এড়িয়ে চলতাম, কারণ ওর লাইফস্টাইল আর আমার লাইফস্টাইলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একদিন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু রিয়াদের গার্লফ্রেন্ড মিতা আমাকে বলে, ও হ্যাঁ, মিতা কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধু। আই মামুন, আজ আমাকে কি হোটেলে নিয়ে যেতে পারবি? অনেক দিন হোটেলে কিছু খাওয়া হয়নি। শাহিনকে বললে বলে সময় নেই। ঠিক আছে, চলো যাওয়া যাক। তবে এই মুহূর্তে আমার কাছে কিন্তু বেশি টাকা নেই। বুঝতেই তো পারছিস, মাস শেষ হতে চলেছে। যে 3টা টিউশনই করি তাই দিয়ে চলতে হয়। চিন্তা করিস না, বিলটা আমি দিয়ে দিব। তাহলে আমাকে সাথে নেওয়ার কোনো দরকার নেই তো, তুই একাই যা। এই রাগ করিস না, বিলটা না হয় দুজনে মিলেই দিব। এখন চল তো। আমি মিতাকে নিয়ে হোটেলে যাওয়ার পরে তিশা কিভাবে বিষয়টি জানতে পেরে শাইনকে নিয়ে ওই হোটেলে চলে আসে। আমি তো অবাক, এই সস্তা হোটেলে এসেছে মিস তিশা, যে কিনা পাজেরও গাড়ি ছাড়া ক্লাসে আসে না, নামি দামি সব হোটেলে ছাড়া খায় না। সে এসেছে আজ এই হোটেলে। আমাকে দেখে দাঁতে দাঁত চেপে খেতে বসে। আমি আর মিতা না দেখার ভান করে খাওয়া শেষ করে চলে যাই। পরের দিন কলেজের কমন রুমে আমাকে ডেকে তিশা নিজের জামা ছিঁড়ে দিয়ে বলে, তোর এত বড় সাহস হয় কি করে যে আমার গায়ে হাত দিয়ে বাজে প্রস্তাব দিস? এসব কি বলছো? আমি তো সবেমাত্র এসেছি। আমি তোমার গায়ে হাত দিতে যাব কোন দুঃখে শুনি? আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? আমি তো তোমার গায়ে হাত দেওয়ার কত সুযোগ জীবনে পেয়েছি, কোনো দিন কি তা করেছি? একে তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরছো কেন? ছাড়ো আমাকে। এই ছাড়ো আমাকে, আমি কিন্তু স্যারকে সব বলে দিব। আমি কি ছাড়বো? তুমি তো আমাকে জড়িয়ে ধরেছ। এসব নাটক বন্ধ করো। কিন্তু নাটক তো যা হওয়ার তা হয়ে গেছে। ততক্ষণে কমন রুমে অনেকেই চলে এসেছে। এরা সবাই তিশার ইশারায় চলে এসেছে। প্রিন্সিপাল স্যারের রুমে বিচার করা হলো। সব কিছু শুনে স্যার সিদ্ধান্ত নিল আমাকে রাজ টিকেট করা হবে। শুধুমাত্র মিলন স্যার আমার পক্ষে কথা বলেন। তিনি বলেন, আমার মনে হচ্ছে বিষয়টি খুব একটা জটিল নয়। আর মামুন একজন খুবই মেধাবী শিক্ষার্থী। ও আমাদের কলেজের গর্ব। এই বয়সে যদি একটা ভুল করেও থাকে, আমি ওর হয়ে দায়িত্ব নিচ্ছি। ও আর এমন কাজ করবে না। ওকে রাজ টিকেট করা ঠিক হবে না। ঠিক আছে, আপনি যখন দায়িত্ব নিতে চাচ্ছেন তখন মামুনকে একটা সুযোগ আমরা দেব। তবে তিশার কাছে ক্ষমা চাইতে হবে। মামুন, তুমি এখনই তিশার কাছে ক্ষমা চেয়ে নাও, তাতে তোমারই ভালো হবে। মাফ চাইতে হবে না, আমি মাফ করে দিয়েছি। একজন সিনিয়র স্যার যখন দায়িত্ব নিয়েছে তখন আমার আর কোনো অভিযোগ নেই। তুমি আজ বড় মহত্বের পরিচয় দিয়েছো তিশা। আমরা সবাই খুশি হয়েছি তোমার মুখের কথায়। আজ তোমাদের সবার ছুটি। তোমাদের আজ আর ক্লাসে যেতে হবে না। তোমরা যে যার বাড়িতে চলে যাও। আমি সেদিন থেকে আর কলেজে যাইনি। মিলন স্যারের কাছে সব কিছু বুঝে নিতাম। স্যার আমাকে সব বিষয়ে সহযোগিতা করত। 2 মাস তিশার সাথে এই জন্য দেখা হয়নি। পরীক্ষার সময় যা দেখা হয়েছিল, কিন্তু কথা হয়নি। পরীক্ষায় ভালো ফলাফল করায় স্কলারশিপ পেয়ে বিদেশে যাই পড়তে। জামান সাহেবের সাথে সেখানে একটা সেমিনারে আমার কথা হয়। তিনি তার ভিজিটিং কার্ড দিয়ে বলেছিলেন, তুমি যদি দেশে ফিরে আমার কোম্পানিতে যোগদান করো তাহলে আমি খুব খুশি হব। আর সেই জন্যই আমি দেশে ফিরে তার কোম্পানিতেই যোগ দিই। এখন সেই তিশা আবার আমার বস। তিশা যে আবার আমাকে বড় কোনো সমস্যায় ফেলবে না তার কি কোনো গ্যারান্টি আছে? যাই হোক, সারা রাত জেগে প্রেজেন্টেশন প্রস্তুত করে সকালে অফিসে গিয়ে তিশার রুমে গিয়ে বলি, ম্যাডাম ফাইলটা কি একটু দেখবেন? আমাকে ম্যাডাম বলবে না তুমি। আপনি আমার বস হিসেবে আমাকে তুমি করে বলতেই পারেন, কিন্তু তাই বলে এই সামান্য একজন কর্মচারী আপনাকে ম্যাডাম বা আপনি ছাড়া তো কথা বলতে পারে না। মনে হচ্ছে তুমি সারা রাত জেগে কাজ করেছো। তোমার চোখে মুখে সেই ছাপ স্পষ্ট। কফি খাবে 1 কাপ? নো থ্যাঙ্কস, আমি ঠিক আছি। কফি তো খাই না, আর ঘুমালে তো হবে না। আমার বস যখন 2 দিন সময় দিয়ে
একটা কাজ দিয়ে আমার উপর ভরসা করেছে, তখন তো একটু রাত জাগতেই হবে। তোমার বস তোমার উপর শুরু থেকেই ভরসা করে, তুমি হয়তো সেটা বুঝতে পারোনি। এখন এসব কথা শুনতে আমি এখানে আসিনি। আমি স্যারকে নেহাত কথা দিয়েছি যে 1 সপ্তাহ থাকবো, সেই জন্য আপনার সাথে আমার কাজ করতে হচ্ছে। অন্যথায় আমি আজকেই এই অফিস থেকে বিদায় নিয়ে চলে যেতাম। আমি বুঝতে পেরেছি, তুমি কলেজে ঘটে যাওয়া সেই দিনের কথা ভুলতে পারছো না। প্লিজ আপনি আমাকে এভাবে বলবেন না, আমি আপনার কর্মচারী। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো, এই বাড়াবাড়িটা আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। এই কি, আপনি দরজা বন্ধ করে দিলেন কেন? সরে যান, আমি চলে যাব। সেদিনও কিন্তু এইভাবেই কমন রুমে আমাকে বিপদে ফেলেছিলেন। আমি কিন্তু আর কোনো কিন্তু নয়, সেদিন যে ভুল করেছিলাম আজ আর সেই ভুল করব না। আজ আমি সত্যি সত্যিই তোমার সাথে এই অফিসে বাসর করব। এসব কি নোংরামি হচ্ছে? ছাড়ুন, এখনই ছেড়ে দিন আমাকে। আমি কিন্তু এবার চিৎকার দিবে? দাও চিৎকার। আমি তো এটাই চাই, তোমার চিৎকার শুনে সবাই ছুটে আসুক আর এসে দেখুক তাদের নতুন বসকে তুমি শালীনতাহীন করছো। চিৎকার করো, আর যদি না করতে পারো তাহলে চুপচাপ বসে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। আপনি যা করছেন এটা অন্যায়। আমি এই অন্যায় কাজ করতে পারবো না। এই শালা, এখনো আমাকে আপনি করে বলবে নাকি? আর যদি এটাতে পাপ মনে হয় তাহলে এক্ষুনি চলো কোনো কাজে অফিসে গিয়ে আমাকে বিয়ে করবে। আমার জীবন থাকতে আমি আপনার মতো স্বার্থপর আর অহংকারী মেয়েকে বিয়ে করতে পারবো না। তাহলে চুপচাপ বসে থাকো, আমার এই মূল্যবান সময়টা তুমি নষ্ট করে দিবে না। তুমি যখন বিয়ে করতে চাইছো না তখন তো আমি পাপ করতে বাধ্য হবই, এর জন্য তুমি দায়ী। তার আগে যেন আমার মৃত্যু হয়। তুমি আজ মরে গেলেও আমি তোমার লাশের সাথে পাপ কাজ করব, তাই সময় থাকতে সবকিছু ভুলে গিয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। আমি তো বলেছি আমি কি করব। এবার তাহলে আমার কাজ আমি করে দেখাচ্ছি। এবার হবে তিশার বাসর। আমি অনেক চেষ্টা করি তিশার হাত থেকে মুক্ত হতে পারলাম না। মান সম্মানের কথা ভেবে মুখ বন্ধ রেখে ওর আদরগুলো বেশ উপভোগ করছিলাম, আর মনে মনে ভাবছি এই পাগড়িটাকে কি এবার ক্ষমা করে দিব। কিন্তু মুহূর্তের মধ্যে কলেজের সেই ঘটনা আবার আমাকে স্মরণ করিয়ে দিল। এই মেয়েকে বিশ্বাস করলে আবার যদি কোনো বিপদ হয়, সুযোগ বুঝে নিজেকে মুক্ত করে রুম থেকে বেরিয়ে এসেই নিজের পোশাক ঠিক করে ডেস্কে এসে 2 দিনের ছুটির জন্য একটা আবেদন লিখে আমি অফিস থেকে বের হয়ে রাস্তায় উঠতেই রিয়াদ আর মিতার সাথে দেখা হয়। আমাকে দেখে গাড়ি থামিয়ে বের হয়ে এসে রিয়াদ বলে, আরে এ তো দেখছি আমার স্বার্থপর বন্ধু মামুন। এই কী অবস্থা তোর? দেশে ফিরে এসেছিস 6 মাস আগে, অথচ এই বন্ধুর সাথে একবারও দেখা করলি না। এই তো দেখা হয়ে গেছে, কিন্তু তোর সাথে মিতা কোথায় যাচ্ছে? রিয়াদ, তুমি মামুনকে বলনি আমাদের বিয়ের কথা? আমি না হয় যোগাযোগ রাখিনি। কিভাবে বলবো? ওই শালা কি আমার সাথে কোনো যোগাযোগ রেখেছিল? বলো কি মামুন, তুমি এভাবে পারলে এই কাজটা করতে? আরে ও তো আছে ওর ইগো নিয়ে, ও তো ওর নিজের অসুস্থ বাবারও খোঁজ রাখে না। বলতে বলতে অনেক বেশি বলে ফেলে দিচ্ছিস। আমার বাবা আমার জান, আর তুই যে কথা বলছিস সেটা ঠিক আছে। আমি তো তোদের সাথে যোগাযোগ রাখিনি ওই ডাইনির জন্য, যার জন্য আমার জীবনটা সেদিন শেষ হতে চলেছিল। আমি কোনোদিন ক্ষমা করব না ওই ডাইনিরূপী তিশাকে। চমৎকার বলেছিস, ডাইনি। আরে তুই তো এটাও জানিস না ওই ডাইনি এখন তোর বাবার জন্য কি কি করে যাচ্ছে। সেদিন তুই বিদেশে চলে গেলে তিশাও সিদ্ধান্ত নেয় তোর কাছে যাবে, বিদেশে গিয়ে একসাথে লেখাপড়া করবে। কিন্তু তোর বাবার কাছে ঠিকানা আনতে গিয়ে দেখে আঙ্কেল স্টক করে পড়ে আছে। তোর সৎমা আঙ্কেলকে রেখে আরেকজনের সঙ্গে চলে যাওয়ায় শখ সইতে না পেরে হয়তো স্টক করে। সেদিন আঙ্কেলকে নিয়ে হাসপাতালে ভর্তি করে তিশা। সুস্থ হওয়ার পরে নিজের কাছে রেখে দিয়ে সেবা যত্নে স্বাভাবিক করে তোলে। এটাই শেষ নয়, আঙ্কেলকে একা রেখে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিয়ে লোকাল বিদ্যালয়ে লেখাপড়া করে তিশা। নিজের দিব্যি দিয়ে এসব কথা তোকে বলতে আঙ্কেলকে নিষেধ করে তিশা। আর কথাগুলো হয়তো তোর অবিশ্বাস হতেও পারে, তুই তোর বাবার কাছ থেকে সব কিছু জেনে নিতে পারিস। আমি আরও কিছু জানি, সেগুলো তো বলতে পারবো না। তিশা নিজে নিষেধ করেছে। আমার বান্ধবী তিশা সেদিন আবেগের বশে একটা ভুল করেছিল, আর সেটা তো করেছিল তোমাকে কাছে পাওয়ার জন্য। আর সেই ভুলের মাসুল দিতে ও এখনো তোমার অপেক্ষায় আছে। তোরা এসব আগে বলিসনি কেন? তাহলে তো আজ এমন ভুল সিদ্ধান্ত নিতে পারতাম না। তোরা যা, আমি তিশাকে নিয়ে আসছি।